ভারতের স্বাধীনতার গল্পটা তো আমরা কম বেশি সবাই জানি, তাই না? কিন্তু সেই জানা গল্পের ভেতরেই লুকিয়ে আছে আর একটা অধ্যায়। এমন এক নেতার কাহিনী যিনি বিশ্বাস করতেন স্বাধীনতা চেয়ে পাওয়া যায় না, ছিনিয়ে আনতে হয়। আর তার জন্য তিনি শুরু করেছিলেন এক অবিশ্বাস্য রোমাঞ্চকর যাত্রা। হ্যাঁ, আজ আমরা জানব সেই অদম্য নেতা সুভাষচন্দ্র বসু এবং তার অমর সৃষ্টি আজাদ হিন্দ ফৌজের সেই আগুন ঝরানো ইতিহাস। চলুন ডুব দেয়া যাক সেই গল্পে। নেতাজির সংকল্পটা ঠিক কতটা ইস্পাত কঠিন ছিল সেটা বোঝা যায় তারই লেখা এই কথাগুলো থেকে। তিনি বাংলার গভর্নরকে লিখেছিলেন, ব্যক্তিকে মরতে হবে যাতে জাতি বাঁচতে পারে, আজ আমাকে মরতে হবে যাতে ভারত বেঁচে থাকতে পারে এবং স্বাধীনতা ও গৌরব অর্জন করতে পারে। একবার চিন্তা করে দেখুন, দেশের জন্য কি পরিমাণ ভালোবাসা আর আত্মত্যাগের মানসিকতা থাকলে এই কথাগুলো লেখা যায়। এই বিশ্বাসটাই ছিল তার সব কাজের মূল চালিকা শক্তি। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে প্রথম পর্ব দিয়ে, এক নতুন পথের সন্ধান। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের। গোটা পৃথিবী তখন বারুদের গন্ধে ভরা। ব্রিটিশ সাম্রাজ্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছে। আর ঠিক এই বিশৃঙ্খল পরিস্থিতিকেই নেতাজি ভারতের মুক্তির একটা চাবিকাঠি হিসেবে দেখেছিলেন। তিনি খুব স্পষ্টভাবে বুঝতে পারছিলেন, পুরনো পথে হেঁটে আর স্বাধীনতা আসবে না। এখন দরকার একটা নতুন দুঃসাহসিক পথের। ব্যাপারটা কি অদ্ভুত, তাই না? যেখানে বেশিরভাগ মানুষ বিশ্বযুদ্ধকে একটা ভয়ঙ্কর বিপর্যয় হিসেবে দেখছে, নেতাজি সেখানে দেখছিলেন এক ঈশ্বরের পাঠানো সুযোগ। তার দর্শনটা ছিল জলের মতো পরিষ্কার। স্বাধীনতা কেউ দয়া করে উপহার দেয় না, ওটাকে শক্তির জোরে ছিনিয়ে নিতে হয়। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি শত্রুর শত্রু মানে ব্রিটেনের শত্রুদের সঙ্গে হাত মেলাতে হয় তো তাই সই। এটাই ছিল তার বৈপ্লবিক স্ট্র্যাটেজি। আর এই ভাবনাকে সত্যি করার জন্যই তিনি ঘটালেন সেই ঐতিহাসিক মহানিষ্ক্রমণ। একবার কল্পনা করুন দৃশ্যটা। ১৯৪১ সালের জানুয়ারি মাস, কলকাতার এলগিন রোডের বাড়ি ব্রিটিশ পুলিশের কড়া পাহারায়। সেখান থেকেই এক রাতে মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক পাঠানের ছদ্মবেশে বেরিয়ে পড়লেন সুভাষচন্দ্র। ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে প্রথমে গোমো স্টেশন, সেখান থেকে পেশোয়ার, আর তারপর পায়ে হেঁটে বরফ ঢাকা দুর্গম গিরিপথ পেরিয়ে সোজা আফগানিস্তানের কাবুল। প্রতিটা মুহূর্ত ছিল জীবন আর মৃত্যুর মাঝখানে একটা সুতোর ওপর দিয়ে হাঁটার মতো। একটা ছোট্ট ভুল মানেই সব শেষ। কিন্তু দেশের স্বাধীনতার স্বপ্ন তাকে এই অসম্ভব ঝুঁকি নেওয়ার সাহস জুগিয়েছিল। নেতাজির এই অবিশ্বাস্য যাত্রার শেষেই কিন্তু তার আসল লক্ষ্যের শুরু। বিদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি এমন এক সেনাবাহিনী গড়তে চেয়েছিলেন যা ভারতের মাটি থেকে ব্রিটিশদের চিরতরে উচ্ছেদ করবে। আর এভাবেই জন্ম হল আজাদ হিন্দ ফৌজের। চলুন এবার আমরা দেখব কিভাবে দক্ষিণ পূর্ব এশিয়ায় এক বিপ্লবী সেনাবাহিনীর জন্ম হল। আসলে আজাদ হিন্দ ফৌজের বীজটা কিন্তু বুনেছিলেন আরেক কিংবদন্তি বিপ্লবী রাসবিহারী বসু ১৯৪২ সালে। জাপানের হাতে বন্দী হওয়া হাজার হাজার ভারতীয় সেনাকে নিয়েই তিনি এই বাহিনী তৈরি করেন। কিন্তু এই বাহিনীতে আসল প্রাণ সঞ্চার হল, এটা একটা সত্যিকারের অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠল ১৯৪৩ সালের জুলাই মাসে, যখন এর নেতৃত্ব তুলে নিলেন স্বয়ং নেতাজি। তার নেতৃত্বে এটা আর শুধু যুদ্ধবন্দীদের একটা দল রইল না, হয়ে উঠল ভারতের মুক্তির জন্য নিবেদিত প্রাণ এক আগুনের গোলা। আর নেতৃত্ব হাতে নিয়েই নেতাজি সেই অমর ডাক দিলেন, যা আজও প্রত্যেক ভারতবাসীর রক্ত গরম করে দেয়। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটা শুধু একটা স্লোগান ছিল না, এটা ছিল একটা প্রতিশ্রুতি, একটা জাদু। এই এক ডাকেই মালয়েশিয়া, সিঙ্গাপুর, বার্মার মতো দেশে থাকা হাজার হাজার সাধারণ ভারতীয় তাদের সর্বস্ব দেশের জন্য উজাড় করে দিয়েছিলেন। তাদের একটাই রণহুঙ্কার ছিল, দিল্লি চলো। এই দুটো শব্দই ছিল তাদের স্বপ্ন, তাদের প্রতিজ্ঞা। তাদের সবার চোখের সামনে ভাসত শুধু একটাই ছবি, দিল্লির লালকেল্লার মাথায় পতপত করে উড়ছে স্বাধীন ভারতের তেরঙ্গা পতাকা। আর সেই স্বপ্নকে সত্যি করার জন্যই তারা নিজেদের জীবন বাজি রেখেছিল। আজাদ হিন্দ ফৌজের গল্পে এবার আমরা আসব সেই অধ্যায়ে, যেটা ছিল নেতাজির স্বপ্নের সবচেয়ে বৈপ্লবিক আর সেই সময়ের নিরিখে প্রায় অভাবনীয় একটা দিক, স্বাধীনতা সংগ্রামে নারী শক্তির জাগরণ। তিনি এমন একটা পদক্ষেপ নিয়েছিলেন যা শুধু ভারত নয়, গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। নেতাজির রণনীতির একটা মূল ভিত্তি ছিল টোটাল মোবিলাইজেশন, মানে সর্বাত্মক প্রস্তুতি। এখন এই ভারী শব্দটার মানে কি? খুব সোজা ভাষায় বললে, দেশের মুক্তির লড়াইটা শুধু বন্দুকধারী পুরুষদের একার নয়, এই লড়াইটা সবার। দেশের প্রত্যেকটা মানুষ, সে নারী হোক বা পুরুষ, ধনী বা গরিব, প্রত্যেকেই একজন সৈনিক। আর প্রত্যেকেরই দায়িত্ব দেশের জন্য প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেওয়া। একবার ভাবুন তো সেই সময়ের কথা, গান্ধীজির নেতৃত্বে অহিংস আন্দোলনে নারীদের ভূমিকা ছিল সেবা করা, চরকা কাটা বা প্রতীকী সত্যাগ্রহ করা। নিঃসন্দেহে খুব সম্মানীয় ভূমিকা। কিন্তু নেতাজি এসে পুরো ছকটাই উল্টে দিলেন।
তিনি প্রশ্ন করলেন, নারীরা শুধু সেবা করবে কেন? তারা দেশের জন্য যুদ্ধ করবে। তিনি তাদের হাতে চরকার বদলে তুলে দিলেন রাইফেল আর বেয়োনেট। তিনি প্রমাণ করে দিতে চেয়েছিলেন যে সাহস আর বীরত্বে নারীরা পুরুষদের চেয়ে এক বিন্দুও কম নয়। আর এই বৈপ্লবিক ভাবনারই জীবন্ত ফসল ছিল রানী অফ ঝাঁসি রেজিমেন্ট। শুধু ভারত নয়, গোটা এশিয়ার প্রথম মহিলা কমব্যাট রেজিমেন্ট। ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথনের মতো একজন শিক্ষিত এবং সাহসী নারীর নেতৃত্বে এই বাহিনীর মেয়েরা রাইফেল চালানো, বেয়োনেট চার্জ থেকে শুরু করে সব রকম কঠিন সামরিক ট্রেনিং নিয়েছিল। নেতাজি 1857 সালের মহাবিদ্রোহের বীরাঙ্গনা রানী লক্ষ্মীবাইয়ের নামে এই বাহিনীর নামকরণ করে বুঝিয়ে দিয়েছিলেন তিনি ভারতের সেই হারানো নারী শক্তিরই পুনর্জাগরণ ঘটাতে চান। এই বীরাঙ্গনাদের শপথ ছিল, আমি ভারতের স্বাধীনতার জন্য এবং আমার বোনেদের সম্মানের জন্য লড়াই করব। এই শপথটা খেয়াল করুন, এর মধ্যে শুধু দেশপ্রেম ছিল না, ছিল নারী হিসেবে নিজেদের সম্মান ও অধিকার রক্ষার এক ইস্পাত কঠিন প্রতিজ্ঞা। এটাই ছিল তাদের সমস্ত প্রেরণার উৎস। তো বাহিনী তৈরি হল, তাদের চোখে দেশের স্বাধীনতার স্বপ্ন। কিন্তু আসল প্রশ্নটা হল, যুদ্ধক্ষেত্রে কি হল? আর ভারতের ইতিহাসে আজাদ হিন্দ ফৌজের আসল অবদানটা ঠিক কোথায়? চলুন এবার সেই বিচারটা করা যাক। আজাদ হিন্দ ফৌজ জাপানি সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গম বার্মা ফ্রন্টে ব্রিটিশদের বিরুদ্ধে মরণপণ যুদ্ধ করেছিল। বিশেষ করে ইম্ফল আর কোহিমার রক্তক্ষয়ী লড়াইয়ে তারা অকল্পনীয় বীরত্বের পরিচয় দেয়। প্রতিকূল আবহাওয়া, খাদ্যের অভাব, সীমিত অস্ত্রশস্ত্র, এত কিছুর পরেও শুধুমাত্র দেশের মাটিকে স্বাধীন করার লক্ষ্যে তারা লড়ে গিয়েছিল শেষ রক্তবিন্দু দিয়ে। সামরিক দিক থেকে দেখলে তারা হয়তো ইম্ফল কোহিমার যুদ্ধে জিততে পারেনি। তাহলে কি তাদের সব লড়াই, সব আত্মত্যাগ বৃথা গিয়েছিল? আসল প্রশ্নটা হল, আজাদ হিন্দ ফৌজের জয়টা কি আদৌ যুদ্ধক্ষেত্রে হয়েছিল, নাকি এর প্রভাব ছিল আরও অনেক গভীর, আরও অনেক সুদূরপ্রসারী? আসল সত্যিটা হল, আজাদ হিন্দ ফৌজের সবচেয়ে বড় জয় যুদ্ধক্ষেত্রে হয়নি, হয়েছিল দিল্লির লালকেল্লার আদালতের কাঠগড়ায়। যুদ্ধ শেষে ব্রিটিশরা যখন তাদের বন্দী সেনানীদের বিচার শুরু করল, তখন পুরো দেশ ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের মুক্তির দাবিতে ফেটে পড়ল। এই গণজাগরণই আগুন ধরিয়ে দেয় রয়্যাল ইন্ডিয়ান নেভির ঐতিহাসিক নৌবিদ্রোহে। আর ঠিক তখনই ব্রিটিশরা তাদের সবচেয়ে বড় ধাক্কাটা খায়। তারা বুঝতে পারে যে ভারতীয় সেনাদের ওপর ভরসা করে তারা 200 বছর ধরে দেশ শাসন করেছে, তারা আর অনুগত নেই। ব্রিটিশ সাম্রাজ্যের ভিড়টায় নড়ে গিয়েছিল। দ্য গেম ওয়াজ ওভার। শেষ পর্যন্ত নেতাজি এবং তার আজাদ হিন্দ ফৌজের গল্প আমাদের এটাই শিখিয়ে যায় যে স্বাধীনতা শুধু আলোচনার টেবিলে বা কাগজে কলমে আসেনি। এর পেছনে আছে রক্ত, সাহস আর অগণিত প্রাণের আত্মত্যাগ। তাদের সেই লড়াই হয়তো সামরিক জয় পায়নি, কিন্তু তা কোটি কোটি ভারতবাসীর মনে যে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিল, সেটাই ব্রিটিশদের ভারত ছাড়তে বাধ্য করেছিল। তাদের এই অবদান ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই আলোচনার সম্পূর্ণ ডিজিটাল নোটস পেতে হলে ডেসক্রিপশনে দেওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন। আর এই ধরনের ঐতিহাসিক আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং